ভালো করে বুঝেন না যে আমি কিভাবে এটা সলভ করবো, কি চাওয়া হচ্ছে আমার কাছে। তো প্র্যাকটিস করার থেকে ইম্পর্টেন্ট আপনার হচ্ছে আগে ক্লিয়ার হইতে হবে যে আপনি কি সলভ করবেন, আপনার কাছে কি জানতে চাওয়া হচ্ছে, আপনার কাজ কি এখন। ঠিক না? এরপর না আপনি প্র্যাকটিস করবেন, তারপর না উন্নতি হবে। তার আগেই যদি আপনি শুধু প্র্যাকটিসই করেন এই গেমটা না বুঝে, তখন আপনি আনসার ধরতে পারবেন না। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে আপনাকে যে অপশনস গুলা দিছে, দেখেন এখানে আপনাকে বলে দিছে প্যারাগ্রাফ, হয়তো এখানে কয়েকটা অপশন বেশি, প্যারাগ্রাফ এ তে কোনটা, বি তে কোনটা, সি তে কোনটা, তাই না? আপনি প্যারাগ্রাফ এ তে বের করে এখান থেকে বের করবেন। এখন আপনারা অনেকে আছেন যে এই অপশন এ, প্যারাগ্রাফ এ তে চলে যান, আবার অনেকে এরকমও পাইছি যেটা প্যাসেজ ছোট, যে প্যারাগ্রাফটা ছোট ওইটা আগে দেখে, ধরেন এই যে এটা তুলনামূলক ছোট, এটা আগে দেখে। আসলে আগে পরে দেখা ছোট বড় এখানে কোনো কথা না। কথা হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে স্টেটমেন্ট গুলা কি, আপনার কাছে কি জানতে চাওয়া হচ্ছে। এই যে যে কথাটা বলছে, এই কথাটার মানেটা কি, শাব্দিক মানে না। আপনার কাছে এই যে স্টেটমেন্ট গুলো না, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে কোন প্যারাগ্রাফটাতে কি রিলেটেড কথা বলা হয়েছে, বা ওই যে প্যারাগ্রাফটা তো পড়তেছেন, ওই প্যারাগ্রাফে এগুলার কোনটা নিয়ে কথা বলছে। এখন কথাটা বলে কিভাবে, এটা কোশ্চেন না, এটাই তো মেন কোশ্চেন, যে কিভাবে বুঝাইলো, এটা তো আমি বুঝলাম না। তো আপনার কাজ হচ্ছে আপনি যখন একটা প্যাসেজ পড়েন, একটা কোশ্চেন সলভ করতে যান, আপনাকে কোশ্চেনটাকে বুঝতে হবে, এন্টিসিপেশন করতে হবে, গেস করতে হবে। আপনার এখানে যারা হচ্ছে পুরা সেন্টেন্সটা মিলাইতে চান যে এই পুরা সেন্টেন্স নিয়ে কোথায় বলছে, একটা জিনিস মনে রাখবেন, এখানে পুরা সেন্টেন্স নিয়ে তারা কথা বলে না, এখানে মেইন কথাটাকে তারা এক্সপ্লেইন করে রাখে প্যারাগ্রাফে। এই যে এখানে যত প্যারাগ্রাফটা আছে না, আপনি যদি ওই সেন্টেন্স মিলাইতে চান, বা আপনি যদি এখানের কিওয়ার্ড ধরে খুঁজতে চান যে এটা সিনোনিম কোথায় আছে, সিনোনিম পাবেন না। এটাকে ওরা এক্সপ্লেইন করে রাখে প্যারাগ্রাফে, এই যে প্যারাগ্রাফ গুলো না, এখানে ওরা এক্সপ্লেইন করে বুঝাই রাখছে। আপনি ওইটা পড়ে ওই এক্সপ্লেনেশন দেখে ধরতে পারেন কিনা, আপনি তখনই ধরতে পারবেন যখন আপনি রিডিং এ ভালো। রিডিং এ ভালো মানে যখন আপনি প্যারাফ্রেজিং এ ভালো, তখনই একমাত্র ধরতে পারবেন। তাছাড়া আপনার কাছে শুধু মনে হবে যে শাব্দিক অর্থ তো একরকম বলছে, আনসার তো নাই এখানে। বুঝতে পারছেন? তো তার কি এক্সপ্লেইন করছে ওইটা হচ্ছে আপনাকে ধরার স্কিলটা বাড়াইতে হবে। আপনি বই পড়ে গেলেন 6 মাস, কাজ হবে না যদি এটা না বুঝেন। আর যখন এটা বুঝবেন তখন আপনার পড়া এমনিতেই কম হয়ে যাবে, মানে আপনি এখানে একবার মাথায় ক্যাচ করলে আপনি এখানে 60% এমনিতেই পারবেন, যারা মোটামুটি রিডিং এ ভালো, বা যাদের 5.5 আগে আসছে। কিন্তু আপনি একদমই ইংলিশ জানেন না, সেটার কেস আলাদা। তার তো আগে ইংলিশ, তার জন্য আইএলটিএস প্রিপারেশন না অ্যাকচুয়ালি। ঠিক আছে? আপনার এখানে কি কাজ করতে হবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলাই হচ্ছে আপনার প্রিপারেশন, পড়া না। আপনিও আনসার এখানে ধরতে পারবেন। পড়া থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো বলতেছি এগুলো মাথায় রাখা। নোট করার দরকার নাই, কারণ আপনার মাথায় না থাকলে নোটে যতই থাকুক, সারা জীবন নোট করছেন, কোনো কাজ হয় নাই। মাথায় নেওয়ার চেষ্টা করবেন যে কি বলতেছি আমি। আপনার কাছে এই যে একটা স্টেটমেন্ট দিছে, এই স্টেটমেন্ট দিয়ে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে, যেমন প্যারাগ্রাফ ম্যাচিং এ কিন্তু এরকম আমাদের সেকশন বলে দেয় না যে কোন প্যারাগ্রাফে কোনটা, ঠিক না? এখান থেকে আপনাকে পড়ে বের করতে হবে। আর এখানে বলে দিচ্ছে, তার মানে প্যারাগ্রাফ ম্যাচিং থেকে এটা একটু সহজ, আপনার লোকেশনে যাওয়ার কোনো চিন্তা নাই। আপনি প্যারাগ্রাফ এ পড়লেন, প্যারাগ্রাফ এতে এখানে যে কোনো একটা আছেই। এখন আপনার এই যে স্টেটমেন্ট গুলো আমরা কিভাবে মিলাবো, এই যে যে কথাটা আছে, আচ্ছা এখানে হচ্ছে আপনারা লোক কয়জন, 6 জন না? আচ্ছা এগুলো পরে বলি, তাহলে আগে ক্লাসটা শেষ করি। তো এই যে কথাটা এখানে বলা হয়েছে যে আউটব্রেকস অফ প্লেগ অ্যাজ এ রেজাল্ট অফ মিলিটারি ক্যাম্পেইনস, যে একটা শাব্দিক অর্থ বলছে। আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই যে আউটব্রেক অফ প্লেগ অ্যাজ এ রেজাল্ট অফ মিলিটারি ক্যাম্পেইনস, মানে মিলিটারি ক্যাম্পেইনস এর রেজাল্টের ফলে প্লেগ আউটব্রেক হইছে, মিলিটারি ক্যাম্পেইনের ফলে প্লেগ ছড়াইছে, এরকম কথাটা কোন প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে? আপনার কাছে এটা হচ্ছে কোশ্চেন। বুঝতে পারছেন? মানে আপনাদের আমি বুঝাইতে পারবো কিনা, এই যে আউটব্রেকস অফ প্লেগ, আউটব্রেকটা হইছে, যে আউটব্রেক মানে কি, স্প্রেড হওয়া, ছড়াই যাওয়া একদম। এই আউটব্রেকটা হইছে কিসের কারণে? মিলিটারি ক্যাম্পেইনের ফলে, তাই না? সো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন প্যারাগ্রাফে মিলিটারি ক্যাম্পেইন করার কারণে এই এই প্লেগটা ছড়াইছে, এরকম আলোচনা কোথায় আছে। এখন আপনি এখান থেকে কি ওয়ার্ড নেন, ইন জেনারেল যারা প্রিপারেশন নেন,
এখান থেকে হয়তো আউটব্রেক বা প্লেগ যে কোনো নিবেন, ক্যাম্পেইন নিবেন বা মিলিটারি নিবেন, রেজাল্ট নিবেন, যেটাই নেন না কেন আপনি কি করেন, আপনি এখান থেকে কিওয়ার্ড নিয়ে আপনি খুঁজেন যে এরকম কোনো কথা বলছে কিনা, ঠিক না? কিন্তু মূল কথা কি জানেন, আপনারা কিওয়ার্ড ধরে আপনাদের ইউটিউবার ফেসবুকে অনেক টিচার বা অনেক কোচিং আপনাকে শিখাচ্ছে যে কিওয়ার্ড ধরে আপনি আনসার ধরতে পারবেন। তো কিওয়ার্ড ধরে যদি ধরতে পারেন তাহলে তো আপনার সব আনসার পাওয়ার কথা, তাই না? আপনি যেহেতু রিডিং পারেন, আপনার তো তাহলে সব আনসার ধরে ফেলার কথা না? তো আপনি এখনো ধরতে পারতেছেন না, তার মানে এখানে একটা কাহিনী আছে, একটা কিন্তু আছে যেটা আপনি শিখেন নাই। সো ওইটা জিনিসটা কি, এই যে 50% লিখছি না, আপনি কিওয়ার্ড দিয়ে হচ্ছে 50%-এর লোকেশন মানে ওইটা আনসার ধরতে পারবেন 50%। ইদানিং 50-রও কম পারবেন যে পরীক্ষাগুলো হয়। এখন বাকি 50 বা 60% কি করে, আপনাকে আমরা এখানে মেইন কথাটা কি বলেন তো, যে মিলিটারি ক্যাম্পেইনের ফলে কি হয়েছে, প্লেগ আউটব্রেক হয়েছে, এটা না মেইন কথা? এটা কি না একজন বলেন? কে একজন মাইক অন করে বলেন, বুঝছেন কিনা, শুধু তো শুনতেছেন কিনা সেটাও তো আমি বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, এটা মানে প্লেগ একটা রোগ, এই রোগটা আউটব্রেক হয়েছে। মানে মিলিটারি কিছু ক্যাম্পেইন করছে, তার বেশ কয়েকটা ক্যাম্পেইনের ফলে এটা আরো ছড়াইছে আর হ্যাঁ কি। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন কথা। এই মেইন কথাটা কোন প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনি এখান থেকে কিওয়ার্ড করে যাইতে পারেন, ওই যে বললাম 50% আপনি পারবেন, 50% পাবেন না। 50% ওরা এক্সপ্লেন করে রাখছে, এটা তো ওরা ডিরেক্ট বলবে না, ইনডিরেক্টলি বুঝাবে, এক্সপ্লেন করে বুঝাবে যে না এই কাজটা মিলিটারি ক্যাম্পেইন করার ফলেই আউটব্রেকটা হয়েছে, এটা ওরা বুঝাবে। এখন ওই বুঝাটা হচ্ছে আপনার ধরতে হবে, তাহলেই আপনি পারবেন। এখন ওইটা কিভাবে ধরবেন, ওইটা ধরার জন্য আমরা কোনো ধরনের কোনো কিওয়ার্ড আমরা নিই না প্যারাগ্রাফ ম্যাচিং লিস্ট অফ হেডিংসে। যেগুলো নিতে হবে সেগুলো আমি বলে দেবো যে কোনগুলো আপনি নিবেন, কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং লিস্ট অফ হেডিংস বা ইনফরমেশন ম্যাচিং যেটাই বলেন না কেন, এটাই কোনো ধরনের কিওয়ার্ড আমাদের নিতে হবে না। তো আমরা কিভাবে করব, আমাদের এই প্রত্যেকটা কোশ্চেনের মেইন কথাটা আমাদের আগে বুঝতে হবে। যেমন আমরা প্রথমটা বুঝছি যে ক্যাম্পেইনের ফলে আউটব্রেক হয়েছে, এই ধরনের আলোচনা যে প্যারাগ্রাফে আমি পাবো ওইটাই হচ্ছে, কারণ মূল কথা কখনোই একটা স্টেটমেন্টের মেইন পয়েন্টটা কখনোই ওরা মিসিং দিয়ে আনসার দিতে পারবে না। আপনি এখানে সেন্টেন্স মিলাবেন না, কারণ এখানে সেন্টেন্স তো মিলাইতে বলে নাই আপনাকে। অনেকে আছে এটার পুরো সেন্টেন্স বলে যে স্যার তাহলে এইটুকু কই, এইটুকু কই, এরকম অনেক প্রত্যেক ব্যাচেই আমি পাই এরকম কয়েকজন, যে বাকি অংশ তো বলে নাই স্যার। এখন বাকি অংশ তো বলবে না, মেইন কথাটা বলবে। তো প্রথম যে জিনিসটা আপনার মাথায় ঢুকাইতে হবে যে স্টেটমেন্টের মেইন কথাটা হচ্ছে এক্সপ্লেইন করবে, এবং ওইটাকে আমার ধরতে হবে, আমার পুরো সেন্টেন্স ধরতে হবে না। যেমন আমরা প্রথমটার মেইন কথাটা আমরা খুঁজে পেয়েছি যে মিলিটারি ক্যাম্পেইনের ফলেই হচ্ছে প্লেগ ছড়াইছে। সেকেন্ডটা কি, সিস্টেমেটিক ইন্টেলিজেন্স গ্যাদারিং অ্যাবাউট এক্সটার্নাল কেসেস অফ প্লেগ। সিস্টেমেটিক ইন্টেলিজেন্স গ্যাদারিং অ্যাবাউট এক্সটার্নাল কেসেস অফ প্লেগ, এক্সটার্নাল মানে কি, বাইরের, তাই না? সো এই বাইরের প্লেগের সংবাদগুলা কারা গ্যাদার করতেছে, সিস্টেমেটিক ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্ট গ্রুপ, তার মানে কোন একটা গভর্নমেন্টের যারা অথরাইজ আছে, অথরিটি আছে বা ইন্টেলিজেন্ট গ্রুপ আছে, যেমন এটা গোয়েন্দা সংস্থা হইতে পারে, মিলিটারি হইতে পারে, এয়ারপোর্টের লোকজন হইতে পারে, ঠিক না? তারা বাইরের দেশে, মানে এন্টিসিপেশন বলছি না, আপনি স্টেটমেন্ট পাইয়ে শুধু শাব্দিক অর্থ পড়ে গেলেন আর আপনি আনসার ধরবেন এরকম না। আপনাকে আগে গেস করতে হবে যে এখানে কোন ধরনের আলোচনা থাকতে পারে। আপনি দুইটা গেস করেন, তিনটা গেস করেন, এটার মধ্যে একটা না একটা লাগে যাবেই। তো এখানে আমি যদি গেস করি, এক্সটার্নাল কেস অফ প্লে মানে হচ্ছে বাইরের দেশে বা বাইরের কান্ট্রিতে কেমন প্লেগ হচ্ছে ওইগুলার ইনফরমেশন তারা গ্যাদার করতেছে কাদের মাধ্যমে, ইন্টেলিজেন্ট গ্যাদার। এখন ইন্টেলিজেন্ট কারা থাকতে পারে, এখন একটা দেশের ইন্টেলিজেন্স কারা ভাই, গোয়েন্দা সংস্থা। এখন বাইরের দেশের খোঁজ খবর কারা নাই, যেমন ইন্ডিয়ারা র দিয়ে কি করে সারা পৃথিবীর খোঁজ, মোসাদ আছে, আইএসআই, আইএসআইএস আছে পাকিস্তানের, এরা কি করে, এফবিআই আছে আমেরিকার, এরা কি করে সারা পৃথিবীতে ছড়াই থাকে। তারপর তারা এক্সটার্নাল কেসেস বলতে যে যার যে ইনফরমেশন, যার যে টাস্ক, সারা পৃথিবীর ইনফরমেশন তারা আমেরিকায় পাঠায় দেয় বা ইন্ডিয়ায় পাঠায় দেয়, পাকিস্তানে পাঠায় দেয়, ঠিক না? So, এরকম আপনাকে থাকবে যে বাইরের দেশের মূল কথা হচ্ছে ইন্টেলিজেন্ট বা তাদের গোয়েন্দা সংস্থা বা আর্মি, এয়ারপোর্ট বলেন যেখান দিয়ে মানুষ ঢুকে, যেহেতু রোগের কথা, যেমন আমাদের করোনা ভাইরাসে কি হয়েছিল, এয়ারপোর্ট গুলা চেক বসাইছিল না, তারপর কোয়ারেন্টাইন বসাইছিল, এরকম। তো তারা এই বাইরের দেশের খোঁজ খবর, রোগের খোঁজ খবরটা
বা কেমন হচ্ছে সেগুলা নিচ্ছে কাদের দ্বারা? ইন্টেলিজেন্স গ্রুপ। এখন ইন্টেলিজেন্স গ্রুপ কারা কারা এটাও আপনার আগে গেস করে রাখতে হবে, যেমন আমরা করলাম। এরকম যেই প্যারাগ্রাফটাতে একটু পরিমাণ বলে মানে এটাই আনসার, কারণ এই মেইন কথাটাকে ওরা কখনোই বাদ দিতে পারবে না। কিন্তু আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড চিন্তা করেন যে এটা সিনোনিম আছে কোথায়, তার মানে আপনি না বুঝে আনসার করতেছেন, তখন আপনি ওই যে বুঝবেন না তো যে কি আনসার দিতেছেন। তো মেইন কথাটাকে কখনোই ওরা অ্যাভয়েড করতে পারে না, মিসিং করতে পারবে না, এটা থাকবেই থাকবে, মাস্ট, প্রত্যেকটা আনসারে থাকবে। পরেরটা কি দেখেন, আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা ইনফরমেশন আগে আমার জানা। আমি যখন প্যারাগ্রাফ এ পড়বো, আমি এ পড়ার সাথে সাথে বুঝে যাব যেখানে ওরা কোনটা নিয়ে কথা বলতেছে, তখন এসে আমার আর এত কাহিনী করার দরকার নাই, জাস্ট আনসার দিয়ে দিব। তো আমি কি খুঁজতেছি প্যারাগ্রাফে এটা যদি আমি না বুঝে, ধরেন আমি এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যালি দেখাই। সাপোজ আপনি কি করতেছেন, আপনি এখানে আপনারা যেভাবে প্রিপারেশন নিতেন, মানে আমার স্টুডেন্টরা এইভাবেই নেয় সবাই, আমি জানি আপনারও তার ব্যতিক্রম না। আপনি কি করবেন, আপনি প্যারাগ্রাফ এতে যাবেন, এই যে প্যারাগ্রাফ এ আসলেন। এখন আপনি কি খুঁজতেছেন ওইটা কিন্তু জানেন না, আপনি এইখান থেকে এই পর্যন্ত পড়তেছেন, বা এখান, এই যে প্যারাগ্রাফ ম্যাচিং হলে কি হইতো, আপনি এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আপনি খুঁজতে থাকেন প্যারাগ্রাফের মধ্যে, কিন্তু আপনি আসলে কি খুঁজতেছেন, আপনার কাছে কি জানতে চাও সেটাই আপনি জানেন না। ধরেন আপনি এখানে প্যারাগ্রাফ এই পর্যন্ত পড়লেন, এখন আপনি কি জানেন যে আমি এখানে কি খুঁজতেছি? আপনার তো আগে স্টেটমেন্টটা পড়ে আসতে হবে, বুঝতে হবে, গেস করে আসতে হবে যে কি ধরনের আলোচনা থাকতে পারে। তো আমি যখন ওইগুলো জানা থাকবে, আমি ধরেন এমনও হয় যে আপনি এখানে দুই তিনটা লাইনের মধ্যে আপনি আনসার পেয়ে যাবেন, অথবা আপনি মিডিলে একটা লাইন পড়তেছেন, ওই মিডিলে ওই যে যে ইনফরমেশন আপনি নিছেন ওর কোন একটা আছে, তার মানে আপনার আর পড়ার দরকার নাই, এখানে আপনি উত্তর পেয়ে গেছেন। মানে আপনি এটা এই শেষ পর্যন্ত তখনই আসবেন আপনার আনসার না আসা পর্যন্ত, আর আপনার মাথায় ওই ইনফরমেশন গুলো আপনার মাথায় থাকতে হবে। এখন আপনার মাথায় নাই ইনফরমেশন, আপনি এখান থেকে যতই পড়েন আপনি তো ক্লিয়ারলি বুঝবেন না। আপনি কি করবেন, এখানে একবার রিডিং পড়ে এসে এখানে আবার মিলাবেন, কোন একটা সন্দেহ হবে যে এখানে আনসার হতে পারে, আবার যাবেন এখানে মিলাইতে যে এরকম কি আসলেই বলছে কিনা, এটা পরে কিন্তু আবারও আপনার মিলাইতে হবে এখানে এসে। So, এগুলা করে করে হচ্ছে আপনারা টাইম ওয়েস্ট করেন। আপনাদের এমন হয় না যে একটা আনসার করতে যে আপনারা অনেক সময় নষ্ট করে ফেলতেছেন? বেশিরভাগ কেসেস কি হয়, যখন একটা স্টুডেন্ট আনসার ধরতে পারে এরপরে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সে সময় বাঁচাইতে পারে না। এখন আপনি চিন্তা করেন যদি একটা কোশ্চেনে আপনি 20 সেকেন্ড বেশি দেন, 40টা 40টা কোশ্চেনে কত সেকেন্ড হবে? প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আপনি ওয়েস্ট করতেছেন, বাট আপনি টের পাচ্ছেন না, আপনি কিন্তু একসাথে 20 মিনিট ওয়েস্ট করতেছেন না, যখন আপনার গায়ে লাগতেছে না। আপনি কি করতেছেন, আপনি প্রত্যেকটা কোশ্চেনে 20 সেকেন্ড করে নষ্ট করতেছেন, বুঝতে পারছেন? 10 সেকেন্ড করে করলেও আপনার 10 মিনিট নষ্ট হবে, 5 সেকেন্ড করে করলেও 5টা মিনিট নষ্ট হবে, বুঝতে পারছেন? তো আপনারা এখন চিন্তা করেন প্রত্যেকটা কোশ্চেনে তো 20 20 সেকেন্ড কি আপনি আধা মিনিটের উপরে নষ্ট করেন। তো যার কারণে আপনার এমন হয় যে প্যাসেজ 3-তে গেলে দেখেন যে আর 5 মিনিট আছে, বা টাইমই নাই, বা সর্বোচ্চ যারা পারেন 10 মিনিট আছে। এইটা হচ্ছে কাহিনী, বুঝছেন, যেটা আপনারা আসলে ভুল করেন। তো আমাদের কাজ হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং হোক, লিস্ট অফ হেডিংস হোক, আমি কি খুঁজতেছি ওইটা আমাকে আগে জানতে হবে, গেস করে রাখতে হবে। আপনার কাছে প্রথম এটা কঠিন মনে হবে, আপনি এটা মাথায় রাখতে পারবেন না, ওইটা মাথায় রাখারও হয়ে আছে। আমরা জাস্ট এখান থেকে মেইন কথাগুলো নিব। সো দুইটার যেমন মেইন কথা নিছি, পরেরটা দেখেন এখানে তো দু একটা মিসিং আছে, হোক মিসিং, আর্লি ফর্ম অফ ট্রিটমেন্ট ফর প্লেগ ভিকটিম। এখানে মেইন কথা কি, আগে কিভাবে প্লেগের চিকিৎসা দেওয়া হতো, তাই না? প্লেগ ভিকটিমস এর মানে ওই প্লেগের চিকিৎসা যেভাবে হইতো। তো আপনার এখানে দেখবেন হয়তো যদি এটা কোনোটার আনসার হয়ে থাকে, ওই প্যারাগ্রাফ অবশ্যই 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 আলোচনা করবে যে আগে আগে কিভাবে প্লেগের চিকিৎসা করতো আর এখন কিভাবে করে, এখন কিভাবে করে সেটা না দিলেও আপনাকে বলবে যে 19 শতকে, 18 শতকে, 17 শতকে বা এত সালে, মানে প্রেজেন্ট কখন, আপনি এখন হয় 21st সেঞ্চুরিতে আছেন অথবা 2025-এ আছেন। এর পিছনে যাওয়া মানে 20th সেঞ্চুরি যাওয়া মানে আগে, 25 সালের আগে যাওয়া মানে আগে, 24-এ গেলেও আগে। So, আগে কিভাবে প্লেগের চিকিৎসা করা হতো এইটা আরো ক্লিয়ারলি দিতে যদি চায় তারা, তাহলে বলবে যে বর্তমানে এইভাবে করা হয়, আগে এইভাবে করা হতো। ওই চিকিৎসা ধরেন গল্প সাজাবে কিভাবে, যে একটা রোগ, ধরেন নতুন রোগ আসছে, তাদেরকে এইভাবে চিকিৎসা দেওয়া হয়তো, পরে জানা গেল যে এই রোগটার নাম হচ্ছে প্লেগ, তার মানে কি ওইটা প্লেগেরই তো চিকিৎসা, আগে কিভাবে করা হতো, এইভাবে হচ্ছে প্যারাফ্রেজিং করতে থাকে ওরা, বুঝতে পারছেন? কিভাবে সাজায় এই জিনিসটা আপনাকে ধরতে হবে, বুঝতে হবে। শুধু আমি পড়ে গেলাম কিছু বুঝি না, আপনি কখনোই ওই যে 6 উঠাই দিয়ে আপনার জীবন বাইরে যাবে। এখানে কোনো শর্টকাট টেকনিক হয় না ভাই, রিডিং এ যারা আছেন
বিলিভ করেন কোনো ধরনের কোনো শর্টকাট টেকনিক কোনো কিছু কাজে দেয় না, এগুলো যারা করে সব ফাউল, সব ফাউল। এক কথায় আপনারা যারা পরীক্ষা দিচ্ছে আপনার আশেপাশে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে কোনো টিপস ট্রিক্স পরীক্ষার হলে কাজে লাগে কিনা। ওরা যেইটা দিয়ে ধরেন, এখন আমি একটাই খাটে আমি ওইটা নিয়ে কথা বললাম, এখন আপনি তো মনে করবেন যে না সবই তো হয়। ও যেইভাবে ট্রিক শিখাইছে আপনাকে, আপনি অন্য একটা কোশ্চেন নিয়ে দেন ওকে, ও নিজেই পারবে না, ওইটা দিয়ে কাজে লাগাইতে পারবে না। বুঝতে পারছেন? তো আপনাকে এটা বুঝতে হবে যে কি কোশ্চেন করছে, আমাকে আমাকে কোশ্চেন করছে এখানে যে আগে কিভাবে প্লেগের ট্রিটমেন্ট করা হয়তো, এই ধরনের কথা কোন প্যারাগ্রাফটাতে আলোচনা করছে, বা কোন প্যারাগ্রাফে আগের ট্রিটমেন্টের ওয়েটা জানাইছে, আলোচনা করছে। তো আমি যখনই রিডিং করতে থাকবো, যখনই আমি দেখবো যে আগে কিভাবে চিকিৎসা করাইতো তারা কোনো একটা কথা বলতেছে, তার মানে তারা এটা নিয়েই মাস্ট কথা বলতেছে। বুঝতে পারছেন? সো দু একটা ক্লাস করলেই বুঝে যাবেন। প্রথম প্রথম হয়তো আপনার কাছে আনিজি বা এইভাবে প্রিপারেশন নেন নাই অনেকে, কেউ নিছেন এইভাবে প্রিপারেশন বলেন তো? কেউ নিছেন যে এইভাবে, বা কিভাবে নিতেন? কিওয়ার্ড ধরে ধরে নিতেন না? হ্যালো? আসলে এইটার সিস্টেমটা আমি যেভাবে করতাম সেটা হলো আমি প্রথম দুইটা লাইন পড়তাম। যদি প্রথম দুইটা লাইন পড়ে দেখি এর ভিতর কিছু না থাকে বা এটা মিলতেছে না, তখন আমি শেষের লাইনে যাইতাম। তারপরে যদি না মিলে তখন ওই দুই লাইনের থেকে আস্তে আস্তে আগাইতাম আর কি, পড়াটা এভাবে মিলতো আর কি। আচ্ছা, এটাও একটা ট্রিক যে প্রথম শেষ, বাট অনেকগুলো আছে কি দেখবেন যে না প্রথম সেটা শেষ ওই, পুরাটা হ্যাঁ এইভাবে পুরাটা মিলেই আস্তে আনসার আস্তে আছে। মিলে, হ্যাঁ আবার মাঝখানে হাউএভার বা ওই যে এক্সট্রিম ওয়ার্ড, কম্পারিজন বা এইরকম ওয়ার্ড থাকলে, বা বাট, ওয়েদার বা এরকম কিছু ওয়ার্ড থাকলে এখান থেকে আবার অ্যান্সার শুরু হওয়ার সব মানে পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। হ্যাঁ, এগুলা গুরুত্বপূর্ণ এবং এগুলা দিয়ে গুরুত্বপূর্ণ আপনাদের টিপস হাউএভার ট্রিক বা শিখায়, বাট মানে আপনাকে আসল কথা হচ্ছে কম্পারিজন, কি, একটা কম্পারিজন বা হাউএভার, অলদো হ্যাঁ বা ইন বাট এডিশন এগুলা হচ্ছে, এরকম কিছু কিছু থাকে আর কি। বা সুলতানা বলেন। এক্সট্রিম ওয়ার্ড আর কি। ইভা সুলতানা কি বলতে চাইলেন বলেন। আচ্ছা, সে যদি শুধু হাত এটা উঁচু আমাদের করে কাছে খুব রাখছে। কঠিন, মানে এই মানে প্রশ্নটা খুব কঠিন জিনিস আমাদের বাংলাদেশের কাছে। তো ব্রিটিশ কঠিন না, কাউন্সিলের কঠিন না সিস্টেম আপনি, নাকি এটা সবচেয়ে, মানে ব্রিটিশ কাউন্সিলের সিস্টেম নাকি এটা তাদের কাছে নাকি এটা সবচেয়ে সহজ প্রশ্ন আর কি। যদি এটা বাংলাদেশি আমরা আপনি প্যারাফ্রেজিং এটা নিয়ে। বুঝলে ভাই আপনার কাছে খুবই সহজ মনে হবে। আপনি প্যারাফ্রেজিং যখন বুঝবেন না তখনই আপনার কাছে কঠিন, যখন একবার বুঝে যান দেখবেন যে আপনি আপনি হুম, তখন ভুল করবেন, সময়ের সাথে পারবেন না, আপনি আনসার ধরতে পারবেন, আনসার ধরা নিয়ে আপনার প্রবলেম হবে না, হয়তো টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। তো দেখেন তারপর একটা কি বলছে এখানে। আচ্ছা, দ্য জেনারেল লিমিটেশনস অফ আর্লি রাশিয়ান এন্টি প্লেগ মেজার্স। তো আমরা এখানে এই যে কথা, এখন এই যে মেন কথা যখন আমরা বের করা শিখে গেছি, তো একটা পড়লেই তখন কিন্তু ধরে ফেলতে পারবো। তার মানে কি জেনারেল লিমিটেশনস অফ আর্লি রাশিয়ান এন্টি প্লেগ মেজার্স, তার মানে এন্টি প্লেগ মেজার্স এ কি লিমিটেশন ছিল, সাধারণভাবে কি লিমিটেশনটা ছিল রাশিয়ার, সেটা নিয়ে হচ্ছে কথা বলবে। আচ্ছা ইভা সুলতানা, আপনার হচ্ছে মাইক্রোফোন তো আমি অন করতে পারবো না, আপনাকে করতে হবে, আপনি ওখানে ক্লিক করেন, আপনার মাইকে ওইখানে ক্লিক করেন, হ্যাঁ, ভিডিওতে না করে জাস্ট অডিও, যেখানে মাইক চিহ্ন দিয়ে আছে এটা ক্লিক করলেই আপনার মাইক অন হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আপনার মাইক অফ করতে পারবো, ভিডিও অফ করতে পারবো, অন করতে পারবো না। সো তারপরটা দেখেন, পার্টলি সাকসেসফুল ব্যানস এগেইনস্ট ফরেন স্টেটস এফেক্টেড বাই প্লেগ। তার মানে পার্টলি সাকসেস, তার মানে হয়তো তারা একটা পিরিয়ডের কথা বলবে যে এত বছর তারা সাকসেস ছিল, কাদের থেকে, কাদের ব্যান করে, ফরেন স্টেট যারা হচ্ছে প্লেগ দ্বারা এফেক্টেড হয়েছে ওইসব স্টেটকে ব্যান করার মাধ্যমে। আপনি ডেইলি ট্রাই করে তাকে একজন বলেন তো, শিখাই দেন তো টেক্সট করে। আপনার এই যে এখানে এই যে মাইক আছে না, মাইক চিহ্ন থাকে না, ওইটা ক্লিক করলেই অন হয়। সো তার মানে তারা পার্টলি সাকসেস হয়েছে, পুরোপুরি সাকসেস হয় না। এখন পার্টলি সাকসেসটা কিভাবে বুঝাবে, এটা আপনাকে আগে গেস করে রাখতে হবে। কিভাবে করতে পারে, হয়তো
তারা ব্যান করছে, কিছু বছর ভালো ছিল, এরপর আবার প্লেগ দেখা দিছে। তার মানে কি, তখন তারা পার্টলি ওটা সাকসেস হয়েছে। অথবা আহ আপনার ব্যান করার ফলে কি হয়েছে, যেখানে আক্রান্ত হওয়ার কথা ছিল বেশি সেখানে কম হয়েছে, ঠিক না? তো এই যে সেম এই ওয়েতে আপনি এই যে এই দুইটা বললাম না, দুইটা যে কোনো একটা হইতেই হবে এখানে, কারণ আপনি একটা কোশ্চেন পড়লে তখন এমনি গেস করা, যখন রেগুলার প্র্যাকটিস করবেন অটো চলে আসবে আপনার মধ্যে যে এখানে কি ধরনের আলোচনা থাকতে পারে। দেখবেন যে ওই আপনি দুইটা তিনটা গেস করবেন সর্বোচ্চ এর মধ্যেই থাকতে হবে। এখন পার্টলি সাকসেস, এই রোগ নিয়ে কি সাকসেস হইতে পারে বলেন? আরো একটা আপনি অ্যাড করতে পারেন এখানে যে তারা ভ্যাকসিন আবিষ্কার করছে বা ভ্যাকসিন দেওয়ার ফলে কম হয়েছে। অথবা যেহেতু এখানে বলে দিছে যে ব্যান করার কথা, ব্যান করার ফলে কম হয়েছে। ধরেন টার্গেট ছিল এত, হইতো 10,000, হইতো হয়েছে 5,000। বা তারা এই ব্যান করার ফলে 2 বছর ভালো ছিল, 2 বছরের মধ্যে কোনো আক্রান্ত হয় নাই। এটাই তো পার্টলি সাকসেস, তাই না? যেহেতু রোগ আক্রান্ত নিয়ে কথা বলছে। তারপরটা কি বলছে, হস্টিল রিয়াকশনস ফ্রম ফরেন স্টেট টু রাশিয়া অ্যান্টিপ্লেগ মেজার। সো অ্যান্টিপ্লেগ মেজারে হস্টিল রিয়াকশন দেখাইছে কারা? ফরেন স্টেটস গুলা, মানে শত্রু ভাবাপন্ন কোন অবস্থান তারা ছিল কিনা, দেখাইছে কিনা। এরকম যদি দেখায় তাহলে দে আর টকিং অ্যাবাউট নাম্বার 6 and 7 আছে ভেরিয়াস মেজার্স টু লিমিট আউটব্রেকস অফ প্লেগ অ্যাসোসিয়েট উইথ ওয়ার। তো ভেরিয়াস মেজার্স টু লিমিট আউটব্রেক, তার মানে এই যে প্লেগ অ্যাসোসিয়েট উইথ ওয়ার, মানে যেটা ওয়ার এর সাথে জড়িত। এখন আচ্ছা, এটা কেউ বলতে পারবেন যে এটা কি ধরনের আলোচনা থাকতে পারে? কেউ একজন বলেন তো। মানে এটা যুদ্ধের কারণে বিভিন্ন জায়গায় বা যুদ্ধের কারণে এটা আসলে লিমিটেশন দেখা দিয়েছে। মানে তারা যে মেজরটা নিয়েছিল, মেজার মানে আউটব্রেকের এগেনস্টে যে মেজারটা নিয়েছিল, কিন্তু এটা লিমিট করে দেয় যুদ্ধের কারণে আর কি। যেহেতু দেখেন এরা ভেরিয়াস মেজার্স মানে ভেরিয়াস স্টেপ তারা গ্রহণ করছে টু গ্রহণ লিমিট করেছিল। আউটব্রেকস। উম, মানে আউটব্রেকটা লিমিট করার জন্য তারা বিভিন্ন তারপরে, পদক্ষেপ নিছে। কি কি লিমিট করার জন্য? কিসের আউটব্রেক? প্লেগ হুম, আউটব্রেক লিমিট করার জন্য তারা ভেরিয়াস পদক্ষেপ নিছে বা বিভিন্ন পদক্ষেপ নিছে। এখন প্লেগটা কি, ওই প্লেগটা আবার কার সাথে জড়িত? ওয়ারের সাথে, মানে যুদ্ধের সাথে জড়িত। মানে যুদ্ধক্ষেত্রে যায় হয়তো প্লেগ হয়েছে, ওইটা আউটব্রেকটা কমানোর জন্য তারা ভেরিয়াস বা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তো এরকম যদি দেখেন যে যুদ্ধের ময়দানে তারা এই আউটব্রেক যেন না হয় তার জন্য বিভিন্ন স্টেপ গ্রহণ করছে তারা, তার মানে তারা এটা নিয়ে কথা বলতেছে, এটাকে তারা বুঝাবে, এক্সপ্লেন করবে। আপনি কখনোই 60%, 50 থেকে 60%-এর কিওয়ার্ড দা আনসার ধরতে পারবেন না। যদি আপনি পারতেন এখানে পড়তে আসতেন না, ঠিক আছে? কারণ আপনি সারা জীবন এইভাবে শিখছেন, যতদিন ধরে আইএলটিএস এর বই ধরছেন এইভাবেই শিখছেন। কিন্তু আপনাকে কেউ বলে নাই যে এই কথাটাকেই, বা আপনি যেই যেটাকে আপনি কিওয়ার্ড ধরতেছেন, ওইটা সিনোনিম খুঁজতেছেন, ওইটা ওরা প্যারাগ্রাফে এক্সপ্লেন করে রাখছে ওই জিনিসটাকে, বুঝতে পারছেন? ওই জিনিসটা সিনোনিম দিয়ে রাখে নাই, হয়তো 40 থেকে 50% দিয়ে রাখবে, বাকিটা ওই কিওয়ার্ডটাকেই ওরা, মানে ওই মেন কথাটাকে ওরা এক্সপ্লেন করে রাখছে। কারণ আপনি তো এক্সপ্লেন করেন না, আপনাকে তো শিখাইছে আগের 2 লাইন শেষের 2 লাইন, অথবা আপনাকে শিখাইছে যে এটা সিনোনিম কোথায় আছে ওইখানে অ্যান্সার আছে। এখন আপনি সিনোনিম যখন পাবেন না, এরকম হয় না যে আপনি খুঁজে না সিনোনিম পাওয়া যায় না, ওই যে ওই কারণে যায় না। বুঝতে পারছেন? সো পরেরটা দেখেন, দ্য ফর্মুলেশন অ্যান্ড পাবলিকেশন অফ প্রিভেন্টিং স্ট্র্যাটেজিস। তো ফর্মুলেশন আর হচ্ছে পাবলিকেশন কি, কিসের উপরে? এই প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস, মানে কিভাবে প্রিভেন্ট করবে তার স্ট্র্যাটেজির উপরে কি হবে, ফর্মুলেশন এবং পাবলিকেশন তারা হয়তো প্রকাশ করছে, এরকম কথা বলবে। তো যদি এরকম কথা বলে তাহলে তারা এটা নিয়ে কথা বলতেছে। সো আপনার প্রথম কাজ হবে আনসার বের করার আগে আপনাকে এটা গেস করা, হ্যাঁ, শুধু পড়ে না, গেস করা।
ওকে, সো আমাদের যখন এটা আমাদের গেস করা হবে, পড়া হবে, আমরা চলে যাবো এখন আনসার বের করার জন্য, ঠিক আছে? তো এখন আপনাদেরই কাজ, ল্যাপটপের চার্জ চলে গেছে। সো এখন আপনাদেরই কাজ, দেখেন এই যে আমরা ইনফরমেশন গুলা নিলাম, এখন আমরা প্যারাগ্রাফ এতে যাব। আপনি এখন যেইভাবে পড়েন মোটামুটি পড়ে বুঝেন। মূল কথা হচ্ছে আপনার এই গেমটা বুঝতে হবে। যখন আপনি গেম বুঝেন, আপনি এখানে 60-70% পড়তে পারলেও আপনি আনসার ধরতে পারবেন। এই গেমটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আপনি একবার রিডিং করেন, এখানে আপনি কোনো না কোনো একটার কথা ইজিলি ধরতে পারবেন যদি ওদের প্যারাফ্রেজটা বুঝেন। একটা জিনিস মনে রাখবেন, যে কথাগুলো পড়ছেন ওটাকে ওরা এক্সপ্লেন করে রাখছে এখানে। So, এখানে একটু পরে দেখেন তো আনসার ধরতে পারেন কে কে। না, এখানে তো এটা রিলেটেড নাই প্যাসেজ, এখানে তো এবিসি কিছুই নাই। এবিসি থাকবে না? কোনটা এবিসিডি নাই? কোনটা এই যে এবিসিডি? ওই যে নিচেরটা, নিচেরটা ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, প্যাসেজ নিচেরটা না? হ্যাঁ, একটু বড় ওকে, করুন। ভাইয়া একটু কোশ্চেনটা দেখি তো, একটু কোশ্চেন। এতক্ষণ কি করলেন? হ্যাঁ, ওকে। সো আপনি প্যারাগ্রাফ এটা দেখেন, জাস্ট একবার রিড করেন, আপনি আনসার করতে পারবেন। কেউ কি আনসার ধরতে পারছেন? একটু বোঝার ট্রাই করেন। এই যে যে কথাগুলো বলছি, আবার হতাশ হয়ে যায় না। এই বই পড়ে কিন্তু অনেকে হতাশ হয়ে যায়। এটা কিন্তু প্র্যাকটিস টেস্ট ক্লাস, ক্যামব্রিজ না। বুঝতে পারছেন? এটা ক্যামব্রিজ থেকে অনেক গুণ কঠিন। আপনি এটা পারা মানে হচ্ছে ক্যামব্রিজটা আপনার কাছে সহজ হয়ে যাবে। এটা প্যারাফ্রেজ অনেক কঠিন থাকে। জাস্ট দেখেন, আপনাকে যে প্যারাগ্রাফ গুলা দিবে না, এগুলা পড়তে সর্বোচ্চ আপনার 1 মিনিট সময় লাগবে। মানে আপনি 5টা কোশ্চেনের জন্য আপনি এই কোশ্চেন গুলা পড়তে আপনার সময় লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। আর এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য আনসার বের করতে পরীক্ষার হলে আপনার সর্বোচ্চ গেলে 1-1 মিনিট করে লাগবে, আপনি আনসার বের করতে পারবেন। কারণ একটা প্যারাগ্রাফ 1 মিনিটের বেশি লাগে না। জাস্ট একবার রিড করবেন। আপনি যেমন এই যে কিওয়ার্ড ধরতেন না, কিওয়ার্ড খুঁজতেন এই যে এরকম করে, তখন তো প্রায় অর্ধেক পড়া হয়েই যায়। আর একটু অর্ধেক পড়ে যাবেন, জাস্ট এখানে কোনো কিছু বলছে কিনা। যদি কেউ না পারেন, 1 মিনিট সময় দিচ্ছি, দরকার আরো নেন। নিজে বোঝার ট্রাই করেন যে কোনো একটা ইনফরমেশন নিয়ে তারা কথা বলছে কিনা। অবশ্যই বলছে, যেহেতু প্যারাগ্রাফে আছে, অবশ্যই এখানে আনসার আছে। তো দেখেন ওরকম কোনটা বোঝাবে, মনে রাখবেন এক্সপ্লেন করছে ওরা, কিন্তু আপনি এখানে সিনোনিম দিয়ে অনেক কিছু ধরতে পারবেন না। এই যে এখানে যে ইন্টেলিজেন্ট বা ওই যে কাস্টমস, এগুলা বা তারা ফরেনের যে বিষয়টি দিছে। ভাই আধা আধা আমার এখানে, আধা আধা কোনো আমরা তথ্য নেই না, হ্যাঁ। হুম, যে একটা ওয়ার্ড দেখে আমি মনে হয়েছে এটা, এরকম আনসার দেওয়া যাবে না। যে আমার মনে এইটা হয়েছে এইটুকু পাইছি। প্রশ্নগুলা দেখি তো, প্রশ্নগুলা। আপনি একটু ভালো করেই শিখেন, পড়তেছেন যখন একটু আচ্ছা, ঠিক বুঝেন। আছে।
ভাইয়া এটা 2 পাবে। কত হবে? 2 2। কেউ, আপনার নাম কি বলেন তো? দিয়ে রাখছেন। পারবেন ভাইয়া, পারবেন পারবেন। পুরো নাম দিয়ে রাখবেন, হ্যাঁ সবাই পুরো নাম দিয়ে রাখবেন। আচ্ছা, ও বলছে হচ্ছে ফারবিন না? এখন 2 নাম্বার কেন? 2 নাম্বারের কথা কি বলছে বলেন তো? 2 নাম্বারে বলছে হচ্ছে সিস্টেমেটিক ইন্টেলিজেন্স গ্যাদারিং অ্যাবাউট এক্সটার্নাল কেসেস অফ থ্রেট, রাইট? হ্যাঁ, এটা মানে কি? মানে এইখানে প্রশ্নটা মানে বুঝাইতে হইলো প্লেগের যে প্লেগের সিস্টেমেটিক, বাইরের ঘটনা সম্পর্কে পদ্ধতিগত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, তাই না? মানে সিস্টেমেটিক তারা কোন দ্বারা একটা হচ্ছে ইনফরমেশন নিচ্ছে সিস্টেমিক একটা হ্যাঁ, অ্যাপ্রোচে ওই প্লেগের, হ্যাঁ, আর এইখানে মানে দেখেন ফর্মাল ওয়েতে, স্পষ্ট ভাবে। গভর্নমেন্ট ফর্মাল ওয়েতে তথ্য নিচ্ছে এখন এরকম। হ্যাঁ, আর জি জি ভাইয়া, কোথায় বলছে বলেন তো, সবাইকে একটু বলে দেন। এই যে মিডিলে দেখেন লেখা আছে কি, এই যে অ্যাব্রড ওয়াজ রেগুলারলি রিপোর্টেড কোড, এইখানে এই যে ভেরিয়াস মিনস ইনক্লুডিং কমার্শিয়াল চ্যালেঞ্জ, এরপর তার মানে একটা সোর্স পাইলাম কমার্শিয়াল, দ্বিতীয়ত হইলো মিলিটারি পার্সোনেল মিলিটারি ডেপ্লয়েড, পার্সোনাল, সেকেন্ড তারপরে এজেন্ট অর্থাৎ সংস্থা, তাদের গুপ্তচরের কথা এজেন্ট বলছে, না, আন্ডার আন্ডার কভার। কভার, আন্ডার কভার আন্ডার এজেন্ট কভার, মানে হচ্ছে গোয়েন্দা। হ্যাঁ হ্যাঁ, গুপ্তচর, মানে হ্যাঁ বা ইন্টেলিজেন্স, ওটা গোয়েন্দা। ইন্টেলিজেন্স আপনাদের। তো তারপরে আপনি হইলো যখন, ফরেন এক্সচেঞ্জ থেকে নিচ্ছে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন। সো দেখেন, আপনি যখন ওই যে গেস করবেন, আগে আপনার প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে কিন্তু গেস করা যায় যে কি ধরনের আলোচনা প্যারাগ্রাফে থাকতে পারে, যেমন আমি করছি। আপনিও পারবেন, আপনার কাছে প্রথম দিন হয়তো কঠিন মনে হবে যে কিভাবে করবো, বাট প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে যদি চিন্তা করেন যে কোন ধরনের কথা থাকতে পারে, ওই রিলেটেড আপনি একটু চিন্তা করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখেন, ইনফরমেশন অন ডিজিজ আউটব্রেক occurring abroad was regularly reported to the জার্স কোর্ট। এখন এই যে ইনফরমেশন, কার ইনফরমেশন? বাইরের কান্ট্রিতে যে ঘটতেছে ওগুলা রেগুলারলি রিপোর্ট করা হচ্ছে রাশিয়ার রাজার কোর্ট, যেটা হ্যাঁ জার্স কোর্ট। জার্স, এই জার কোর্টে হচ্ছে কি করা হচ্ছে, রিপোর্ট করা হচ্ছে, মানে তথ্য দেওয়া হচ্ছে। কিভাবে দেওয়া হচ্ছে? থ্রো ভেরিয়াস মিনস, বিভিন্ন ভাবে। বিভিন্ন ভাবে কিসে? ইনক্লুডিং কমার্শিয়াল চ্যানেলস। সো কমার্শিয়াল চ্যানেলস যেগুলো আছে, ট্রাভেলিং মার্চেন্টস, এগুলা দিয়ে কথা বলছে। এরপর হচ্ছে মিলিটারি পার্সোনেল, তারা তথ্য দিচ্ছে, যেগুলো হচ্ছে বাইরে ডিপ্লয়েড করা হয়েছে, ডিপ্লয়েড অ্যাব্রোড। আন্ডার কভার এজেন্ট, যারা গোয়েন্দা গুপ্তচর আছে, তারা তথ্য দিচ্ছে। দ্য নেটওয়ার্ক অফ ইম্পেরিয়াল ফরেন অফিস এম্বাসিস অ্যান্ড রিপ্রেজেন্টেশনস অ্যাব্রোড অ্যান্ড দ্য কাস্টমস অফিস, মানে কতগুলা বলছে। এরা হচ্ছে এই যার কোর্টে প্রতিনিয়ত তথ্য দিয়ে যাচ্ছে যে বাহিরে কি ঘটতেছে, বাইরে প্লেগটা কিভাবে হচ্ছে বা কত পরিমাণ ছড়াচ্ছে, এগুলা নিয়ে। তো এটা কি আপনি কঠিন মনে হচ্ছে? যারা, যেই 4-5 জন ধরতে পারেন নাই, তারা এই যে শাব্দিক অর্থ পড়ে চলে যান, শুধু কি বুঝাচ্ছে এটা বুঝেন না। এখানে তো এটাই বুঝাচ্ছে, তারা তথ্য দিচ্ছে। তো আপনি যখন এই যে এখানে ইনফরমেশন আমরা করছি না, এই যে 2 নাম্বারটা দেখেন, সিস্টেমেটিক ইন্টেলিজেন্স গ্যাদারিং অ্যাবাউট এক্সটার্নাল কেসেস অফ প্লেগ, তার মানে এক্সটার্নাল কেসেস অফ প্লেগ, বাইরের দেশে কিভাবে কি পরিমাণ ছড়াচ্ছে, সেই তথ্যগুলো সিস্টেমেটিক ওয়েতে তারা হচ্ছে কি করতেছে, তথ্য সংগ্রহ করতেছে, ওই যে রিপোর্ট করতেছে যার কোডে, বিভিন্ন মাধ্যম, ভেরিয়াস মিনস, ইনক্লুডিং। ওই ভেরিয়াস মিনস এর মধ্যে কারা কারা ইনক্লুডিং এটা বোঝায়। এরকম আরো প্রোনাউনেরও অনেক ব্যবহার আছে, কিভাবে কোনটাকে বোঝাচ্ছে, এই জিনিসগুলো পড়ার সাথে সাথে আমি আপনাদের বলে দিব, পরবর্তীতে যখন প্র্যাকটিস করবেন এগুলা খেয়াল রাখবেন। মানে দেখবেন যে 1 লাইন 2 লাইন করে ওই জিনিসটাকে বোঝাচ্ছে, আপনি ওইটা মনে করবেন যে স্বতন্ত্র বা আলাদা কোনো একটা তথ্য, কিন্তু আসলে না, ওইটাকেই বোঝাচ্ছে, এরকম হয়। তো এখন কি এটা বুঝতে পারছেন সবাই? কারো কনফিউশন আছে? জামাল ভাই, না না, এটা তো আমি বুঝতে পারছি। ইভা সুলতানা, জয়, আব্দুল্লাহ আল মিজান, কারো প্রবলেম থাকলে, কথা বলার সমস্যা থাকলে সেটা হচ্ছে টেক্সট করে জানাবেন, হ্যাঁ? ইভা সুলতানা, আপনি এখনো বুঝেন নাই? আপনি কি মাইক অন করতে পারবেন? ইভা সুলতানা, আচ্ছা, আপনি বুঝেন না এখনো, তাই না? আচ্ছা দেখেন এখানে আপনার কোশ্চেনটা এখানে কি, সিস্টেমেটিক ইন্টেলিজেন্স
সিস্টেমেটিক ইন্টেলিজেন্স এটার মানে কি? সিস্টেমেটিক মানে কি? পদ্ধতি, তাই না? পদ্ধতিগত যে গোয়েন্দা, মানে ধরেন সরকারের যারা বিভিন্ন ফর্মাল যেই অর্গানাইজেশন গুলো আছে, ইনস্টিটিউট গুলো আছে, তারা হচ্ছে কি করতেছে? তথ্য গ্রহণ করতেছে, গ্যাদারিং। কি গ্যাদার করতেছে? অ্যাবাউট এক্সটার্নাল কেসেস অফ প্লেগ, মানে এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে, তার মানে তার যে দেশ তার বাইরের যে প্লেগ গুলা হচ্ছে সেই কেস সম্পর্কে, মানে কি পরিমাণ প্লেগ ছড়াইতেছে, কতজন মানুষ রোগী মারা যাচ্ছে, কতজন ছড়াচ্ছে, এই তথ্যগুলা তারা এই ইন্টেলিজেন্সের মাধ্যমে বা তাদের যে গভর্নমেন্ট বডি গুলা আছে সেই বডি গুলা দিয়ে হচ্ছে তথ্য নিচ্ছে। তো এখানে প্যারাগ্রাফ এতে কিন্তু এই যে ওরকম কথাই বলছে। এখানে দেখেন, এই যে এখান আপনি যখন এই যে পড়ে আসবেন, এখানে যখন আসবেন, এই যে কথা বলতেছে ইনফরমেশন অন ডিজিজ আউটব্রেক অকারিং অ্যাব্রোড, যেগুলা বাইরে আউটব্রেক হচ্ছে, ওয়াজ রেগুলারলি রিপোর্টেড টু দ্য জার্স কোর্ট, যেগুলা কি করা হচ্ছিল? রেগুলারলি জার কোর্টে রিপোর্ট করা হচ্ছিল। জার কোর্ট মানে কি? ও রাশিয়ায়, রাশিয়ার রাজাদেরকে বলা হয়তো জার। সো রাশিয়ার ওই কোর্টে হচ্ছে রিপোর্ট করা হইতো, মানে তথ্য দেওয়া হইতো। রিপোর্ট করা মানে কি? বাইরে ধরেন ইন্ডিয়া পাকিস্তানে কি পরিমাণ আউটব্রেক হচ্ছে সেই তথ্যগুলা দিচ্ছে। কিভাবে দিচ্ছে? থ্রো ভেরিয়াস মিনস, বিভিন্ন ভাবে, বিভিন্ন ওয়েতে দিচ্ছে। সেই বিভিন্ন ওয়েটা কি? ইনক্লুডিং কমার্শিয়াল চ্যানেলস, কমার্শিয়াল চ্যানেলের মাধ্যমে দিচ্ছে। মিলিটারি পার্সোনেল ডিপ্লয়েড আউট অ্যাব্রোড, বিভিন্ন দেশে মিলিটারি থাকে না, যে অন্য দেশে ডিপ্লয়েড করা থাকে, তারা তথ্য দিচ্ছে। আন্ডার কভার এজেন্ট দিচ্ছে, তারপর নেটওয়ার্ক, এই যে ফরেন অফিস এম্বাসিজ দিচ্ছে, এই যে তথ্যগুলা দিতেছে। তো এইটা কি গভর্নমেন্ট বডি না? মিলিটারি কি গভর্নমেন্টের ওই দেশেরই তো একটা বডি, তাই না? এক একটা এখানে প্রত্যেকটা। So এইগুলা দিয়ে হচ্ছে যার কোর্টে তথ্য দেয়া হচ্ছে যে বাহিরে কি পরিমাণ তথ্য দেয়া হচ্ছে কি দেয়া হচ্ছে না। আর আপনি ক্লাসে মনোযোগী না হইলে এই কথা, সেম কথাটা কিন্তু আমি একটু আগেও বলছি, আপনি তখন বুঝেন নাই, মানে আপনি তখন মানে ক্লাসে ছিলেন না মনোযোগী। ঠিক আছে? এরকম হলে আপনাকে কিন্তু বারবার বলবো না, মনোযোগী হইতে হবে আপনি মেবি। আচ্ছা, আমার তো আসলে আপনাকে এইভাবে বলাই উচিত না। ইবা সুলতান, আপনি কি টিচার সেই ব্যক্তি না আপনি? ইবা সুলতানা, আপনি তো মেবি শিক্ষক, তাই না? শিক্ষিকা, আমি যদি ভুল না করি আর কি। তো আপনাকে মনোযোগী হইতে হবে আপনার ক্লাসে, যেমন আপনি নাকি, আচ্ছা খুবই মনোযোগী, হ্যাঁ আপনি ক্লাসে আপনার স্টুডেন্টরা যেমন মনোযোগী না হলে আপনার খারাপ লাগে, আমারও কিন্তু সেমই লাগবে, কারণ আমি এখানে আপনার টিচার, যদি আপনার থেকে ছোট হবো আমি, তারপরেও মনোযোগী হইতে হবে, ঠিক আছে? না হলে বুঝবেন না। আবার অনেকের একই পড়া বারবার পড়াইলে দেখা যাবে অনেকের ডিস্টার্ব হয়। ওকে, সো আমাদের যখন এই যে এখন হচ্ছে আসল কথা, যখন আপনার একটা হয়ে যাবে, আপনি তো একটা মার্ক করলেন, তাই না? একটা মার্ক করার পর পরবর্তী কাজ হচ্ছে বাকি যে ইনফরমেশন গুলা অলরেডি আপনার পড়া আছে, জাস্ট চোখ দিয়ে আবার একটু দেখে নিবেন, কারণ আপনি কি বুঝতেছেন আপনার মাথায় না থাকলে আপনি পড়ার সময় ওইটা ধরতে পারবেন না। বুঝতে পারছেন? So, এইটা হচ্ছে আপনার কাছে একদম পরীক্ষা হলে পর্যন্ত আপনাকে এইভাবে করতে হবে, তখন আপনি ইজিলি আনসার ধরতে পারবেন। এগুলো একটু 1 মিনিটের মধ্যে দেখে নেবেন। তো দেখেন, আমরা প্যারাগ্রাফ বিতে যাব এখন। বিটা দেখে ভয় পায় না আবার যে অনেক বড়, কিভাবে সলভ করবো? বড় হইলেও সমস্যা নেই, সলভ করা সহজ। জাস্ট একবার দেখেন তো, আমরা কোনো কিওয়ার্ড নেই নেই, কিচ্ছু নেই নেই। আপনাকে এরকম রিয়েল এক্সামে এত বড় প্যাসেজ দিবে, প্যারাগ্রাফ দিবে না, হ্যাঁ। রিয়েল এক্সামে ছোট প্যারাগ্রাফ দিবে। এটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট ক্লাস, বড় একটু ইয়া বেশি। আপনাদের 1 মিনিট সময় দিলাম, দেখি কেউ ধরতে পারেন কিনা।
এটা পড়া হয়েছে, দেখি তো প্রশ্নগুলো একটু। প্রশ্ন তো মাথায় থাকার কথা ছিল, তাই না যেমন ভাই? আহ, পড়ার সময় বুঝে ফেলা উচিত যে কোনটা নিয়ে তারা কথা বলতেছে। জাস্ট কোশ্চেন এসে আনসারটা লিখে দিবেন দেখে। দেখেন, যখন যখন প্র্যাকটিস টেস্টে নিয়ে আসছি, আপনার রিয়েল এক্সামে এরকম প্যারাফ্রেজিং হবে। ভাই একটু প্যাসেজে যান কাইন্ডলি। আহ, সাকসেসফুল ব্যান হতে পারে স্যার। সাকসেসফুল ব্যান? সাকসেসফুল তো নাই, পার্শিয়ালি আছে, ভাইয়া পার্টলি 5 আছে। হবে। 500। তো দেখেন, আপনাদের রিয়েল এক্সামে যে প্যারাফ্রেজটা হয় না, সেম। আমি তো অনেক তারপরে আপনাদের জন্য প্রত্যেকটা ক্লাসে এরকম ক্লাসটাই বের করি, যেটা হচ্ছে এরকম গেমটা বেশি, প্যারাফ্রেজিংটা বেশি। বুঝতে পারছেন? সোজা একটা দিয়ে ক্লাস করাই দিলাম তো কোনো লাভ হবে না আপনাদের। সো এখানে আপনারা দুইজন বলছেন যে পার্টলি সাকসেসফুল ব্যান্স এগেইনস্ট ফরেন স্টেটস এফেক্টেড বাই প্লেগ, তাই না? একজন 4 বলছে, 4 হবে না, জেনারেল লিমিটেশন না। চলেন আমরা একটু পরে দেখি। দেখেন 5 হবে, 5। এখানে দেখেন, আমি যদি কই থেকে পড়া যায়, ইন 1665 after receiving news about a plague epidemic in England, সো যখন 1665 সালে এই প্লেগ এপিডেমিকের নিউজটা পায় ইংল্যান্ডের, যার এলেক্সাই wrote a letter to King Charles II in which he announced the cessation, মানে বাতিল করে, অফ রাশিয়া ট্রেড রিলেশন উইথ ইংল্যান্ড এন্ড আদার ফরেন স্টেটস। তার মানে যখন ইংল্যান্ডে এই প্লেগ এপিডেমিকের তথ্য পায়, তখন এই রাশিয়ার জার সে ইংল্যান্ডের কিং চার্লস সেকেন্ড কে চিঠি লেখে এবং তার সাথে ব্যবসা বাণিজ্য স্থগিত করে দেয়, এবং অন্যান্য ফরেন যে স্টেটস গুলো আছে তাদের সাথে অফ করে দেয়। বুঝতে পারছেন? এটুকু তো বুঝেন। These protective measures appear to have been effective. এই যে protective measureটা সে গ্রহণ করছে, পদক্ষেপটা এটা effective হয়েছে, as the country did not record any case of plague during that year and in next 3 decades. এই যে এইটা যে সাকসেস হয়েছে, এই যে প্রোটেক্টিভ যে পদক্ষেপটা নিল ইংল্যান্ডের সাথে এবং অন্যান্য ফরেন স্টেটস এর সাথে ব্যবসা বাণিজ্য স্থগিত করে দেওয়ার ফলে, এটা সে সাকসেসফুল কিভাবে হয়েছে ওই বছর এবং পরবর্তী 3 দশক, 3 ডেকেডস, মানে হচ্ছে পরবর্তী 30 ইয়ার্স কি হয় নাই? কেস অফ প্লেগ ডিউরিং দ্যাট ইয়ার, ইজ এ country did not record any cases of plague during that year and in the next 3 decades. ওই বছর এবং পরবর্তীতে 30 বছর কোনো রেকর্ড পায় নাই যে কারো প্লেগ হয়েছে। এই পর্যন্ত হলে তো মনে হয় যে সাকসেসফুল। কিন্তু এরপরে আবার বলছে, দেখেন, ইট ওয়াজ নট আনটিল 1692 that another plague outbreak was recorded in the Russian province of, যে প্রভিন্সই হোক, এরকম অনেক নাম থাকবে, আপনার না পড়লেও সমস্যা নেই। সো এরপরে এই যে কি হয়েছে, 1692 সালে গিয়ে আবার এখানে আউটব্রেক হয়েছে এই প্রভিন্সে, তাই না? তার মানে কি, তারা ওই সময় সাকসেস ছিল কিছু সময়ের জন্য, 30 বছরের জন্য, এরপরে যে আবার হয়েছে। তো আমরা যেমন গেস করছিলাম যে আপনার পার্টলি সাকসেস কিভাবে হয় প্লেগ নিয়ে, হয়তো তারা ওই প্লেগের টিকা দিছে, কার্যকর হয়েছে, বা এটা এক্সপেকটেশন ছিল যে এত পরিমাণ, যে হারে প্লেগটা ছড়াচ্ছে, এত পরিমাণ, ধরেন 50,000 বা 1 লাখ 2 লাখ লোকের আক্রান্ত হইতে পারে, সেখানে 20,000 হয়েছে, কম হয়েছে, তার মানে সে পার্টলি সাকসেসফুল তখন। আর এখানে কি, সে একদম ব্যবসা বাণিজ্য অফ করে দিচ্ছে, যার ফলে সে কিছু একটা পিরিয়ড, টাইম অফ পিরিয়ড, সে তার দেশকে সেভ করতে পারছে, কোনো প্লেগ হয় নাই, পরবর্তীতে যে হওয়ার হয়েছে। তার মানে সে পার্টলি সাকসেস হয়েছে, ফুলফিল, মানে পুরাপুরি ভাবে সে সাকসেস হইতে পারে না। এটা তো সিম্পলি বোঝা যায়। So আপনি যখন এই যে দেখেন, কত 3 5 6টা লাইন নিয়ে হচ্ছে এই আনসারটা, আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়ে পড়ে আসবেন, আপনার মাথায় তথ্য আছে অলরেডি। এই যে আপনি বারবার কোশ্চেনে যাইতে বলেন না, তখন কোশ্চেনে যাওয়া লাগবে না, আপনি যখন এটা পড়বেন তখনই বুঝবেন
আপনার আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনাকে বুঝাচ্ছে কোনো না কোনো কিছু। প্রত্যেকটা প্যারাগ্রাফই আপনাকে কোনো না কোনো কিছু সম্পর্কে বলতেছে, ইনডিরেক্ট এক্সপ্লেইন করে রাখছে। আপনার পরে জাস্ট ধরতে হবে যে তারা কি বুঝাচ্ছে। বুঝতে পারছেন? আমরা গেস করি না। আমাদের কোনো ফ্রেন্ডের যদি তথ্য চেহারা আমরা নাম ভুলে যাই না অনেক সময়, মনে করতে পারি না। তারপরে আমরা কি করি, ওই ফ্রেন্ডের ক্যারেক্টার, চেহারা, অ্যাপিয়ারেন্স, কিভাবে কথা বলে, এগুলো আমরা এক্সপ্লেন করি না বোঝানোর জন্য। করেন কিনা এরকম বলেন? সো সেম এখানে ওই জিনিসটাকে ওরা এক্সপ্লেন করে রাখছে, আপনি ধরতে পারেন কিনা, দ্যাট ইজ দ্য এক্সাম। এখন আপনি ধরতে না পারলে আপনি এক্সামের জন্য রেডি না। বুঝতে পারছেন এখন কি সমস্যা আছে? ইভা সুলতানা ম্যাম, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান অর নট? টেক্সট হিয়ার। কারো কি কনফিউশন আছে এখানে? আচ্ছা, নেই। তো আপনি যখন আনসার করবেন, আমরা এই যে 5 নাম্বার হবে, যখন আনসার করবেন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি তো বুঝাই দিচ্ছি এই কারণেই যেন সহজ হয়। সো নেক্সট চিন্তা ভাবনা আপনাদের এরকমই করতে হবে। সো আপনি যখন এই যে আনসার আমরা দিছি হচ্ছে 2 নাম্বারটা এবং 5 নাম্বারটা, বাকি যেগুলো আছে জাস্ট একবার দেখে নিতে হবে। কেন দেখে নিতে হবে? ওই যে আপনার কোশ্চেনে তখন যেতে হবে না। এটা প্রথম 2 দিন কষ্ট হবে, এরপরে সহজ হয়ে যাবে। সবারই হয়, আপনারও হবে। সো জাস্ট একটু 2 নাম্বার 5 নাম্বার বাদে জাস্ট দেখে নেন। এবং মেইন পয়েন্ট ওই যে বলছি কি ধরনের আলোচনা থাকতে পারে, শুধু পড়া না, গেস করতে হবে আপনাকে। আপনাদের আমি এই পুরাটা শেষ করতে পারবো না, হয়তো এই আরেকটাই করব, বাকি 3টা আপনারা নিজেরা করবেন, কারণ আরেকটা ক্লাস আছে আজকে। আহ আরো আগে শুরু করা উচিত ছিল আপনাদের। আপনাদের এটা পিডিএফ দিয়ে দিব, একটা গ্রুপ লিংক দিয়ে দিব। আচ্ছা, এটা শেষ করি তারপর বলতেছি। সবার দেখা শেষ? হ্যাঁ, ওকে, সো আমরা এখন সি তে যাব। সি কই, এই যে C। দেখে মনে হয় অনেক বড়। এটা ক্যামব্রিজ না, ক্যামব্রিজে খুব কম প্যাসেজ আছে যেগুলো অনেক বড় থাকে, প্যারাগ্রাফ গুলা। এখানে আপনার কাছে মনে হইতে পারে যে অনেক বেশি সময় লাগবে বা কি পড়তেছি বুঝতেছি না, বাট আপনি কিন্তু কি খুঁজতেছেন আপনি জানেন। আপনার মাথায় আছে যে আমি কি খুঁজতেছি। সো ওরকম আপনার তথ্যের কোনো একটা ওরকম কোনো কথা বলে কিনা, এটা জাস্ট হচ্ছে আপনার দেখার বিষয়। আপনার মাথায় নক করতে হবে, আপনি যখন প্রিপেয়ার হবেন, যখন পড়তেছেন আপনার মাথায় এমনিতেই নক করবে যে কি নিয়ে কথা বলতেছে। জাস্ট আই উইল গিভ ইউ 1 মিনিট টু চেক। ওকে, এটা আশা করি সবার ধরা উচিত। একজনও ধরতে পারলেন না এখনো? আপনার তো এই পর্যন্ত আসার কথা না, তার আগে আনসার আছে। অ্যান্সারটা পাশে না থাকলে ধরাটা টাফ হয়ে যায়। আপনি মানে অ্যান্সারটা মুখস্থ নাই তো। আপনার তো মাথায় এটা থাকতে হবে ভাই। মানে এটা পড়ার সময় যুদ্ধ তো রিলেটেড, তারা আপনি যুদ্ধের সময় কি মেন্টেন নিছে আর কি। আপনি যখন তারপর হ্যাঁ কোশ্চেন দেখেন, তাহলে যদি আপনি আগেই গেস করে ফেলতে পারেন, আনসার বলেন এখন।
কোনটা হবে ভাই? প্রথমটা বোধহয় ভাইয়া, আউটব্রেক অফ প্লেগ অ্যাজ এ রেজাল্ট অফ মিলিটারি ক্যাম্পেইন, 1 নম্বর। That's good. That's good. Okay, so how did you understand this one will be the right answer here? Explain now. সে ওটা আউটব্রেক হচ্ছে বলেই দিচ্ছে তো। দেখেন আনসার ধরতে পারছেন, কিন্তু আপনাদের আরেকটু ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ? আপনার মাথায় দেখেন, যখন এই যে গেমটা একবার মাথায় ঢুকে যাবে না, তখন দেখবেন সবগুলাই সহজ হয়ে যাবে, আপনি ধরতে পারবেন। এখানে দেখেন, যদি আমরা দেখি, আচ্ছা কই থেকে পড়লে হয় বলেন তো? Despite preventing measures, this disease spread among the Russian troops. এটা একটা ছিল। আর আর তবে এই যে ডিফিটিং কথাটা আছে মানে যুদ্ধের, আফটার লাস্টের ডিফিটিং লাইনটাতেও আছে ডিফিটিং দ্য ভাইয়া, সুইডিশ। more soldiers died in the disease. যে আনসার দিচ্ছেন সে একটু বলেন। কে যেন আনসার দিলেন? আব্দুল্লাহ আল মিজান ভাই, জি ভাইয়া। বলেন তো answer কি হবে? এখানে বোঝাচ্ছে যে প্লেগ অ্যাপিয়ার্ড ইন রাশিয়া সেভারাল টাইমস। প্রথম লাইন থেকে একটু আঁচ করতে পেরেছি, আর বেশি বুঝতে পেরেছি ডিসপাইট প্রিভেন্টিভ মেজার্স, মাঝখানে যে লাইনটা আছে, ডিসপাইট প্রিভেন্টিভ মেজার্স দিস ডিজিজ স্প্রেড অ্যামং রাশিয়ান ট্রুপস। আর ওয়ারের কথা তো বলাই আছে, পোল্যান্ড, সুইডিশ, হাঙ্গেরি এদের সাথে ওয়ার করেছিল, সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? কে ভাই যেন লাইন থেকেও বলছিলেন? কিছুটা হিন্টস পাওয়া যাচ্ছে। মোর সোলজার্স ডাইড। জামাল ভাই বলেন তো। এই যে ফর ইনস্টেন্স ফ্রম 1703 to 1705 a plague outbreak that had ravaged Istanbul, যে বিভিন্ন জায়গায় যে ছড়াচ্ছে চায়না, ইয়ে রাশিয়ার বিভিন্ন স্টেটে। ওই আহ, তারপরে এই যে এখানে আফটার ডিফিটিং দ্য সুইডিশ ইন দ্য ব্যাটেল অফ, এই যেখানে যুদ্ধের কথা বলা আছে এই আর কি। তারপর তারা কিছু প্রিভেন্টিভ মেজার নিছে এর ভিতর, এগুলো সত্ত্বেও তাদের নিয়েছে আর কি, লোক মারা গেছে। তো আমাদের 1 নম্বরের কোশ্চেন কি ছিল দেখেন, যদি 1 নম্বর দিতে চান, যে আউটব্রেক অফ প্লেগ অ্যাজ এ রেজাল্ট অফ মিলিটারি ক্যাম্পেইন। তো মিলিটারি ক্যাম্পেইন তো বুঝছেন যে বিভিন্ন জায়গায় তারা যুদ্ধে পাঠাইছে, যুদ্ধের কথা বলছে। তারপরে শেষে যদি আপনি ওই তথ্যগুলো আছে আরো যদি ক্লিয়ার হন, এখানে যদি আগে তারপরে থেকেও যদি পড়েন, রিগা যে আফটার সুইডিশ হ্যাড সারেন্ডারেড দ্য সিটি ইন 1710 the Russian army lost এত soldier to the plague. Russian military
chronicles of the time note that more soldiers died of the disease after the capture of Riga than from the enemy fire during the siege of that city. মানে ওই সিটিকে সিজ করার আগে, হ্যাঁ, মানে দখল করার সময় যুদ্ধে যে পরিমাণ মানুষ মারা না গেছে তার থেকে বেশি মানুষ মারা গেছে। কিভাবে কিভাবে মারা গেছে? প্লেগের কারণে না? তার মানে ওই যে যুদ্ধ যে করছে, আউটব্রেকটা হয়েছে ওই যুদ্ধে মিলিটারি ক্যাম্পেইন করার ফলে, ওই যে বিভিন্ন দেশে যে ক্যাম্পেইন করছে, যুদ্ধ চালাইছে, চালানোর ফলে ওইখানে আউটব্রেকটা হয়েছে। ওই মারা যাওয়া দিয়ে বুঝাচ্ছে। এখন আউটব্রেকটা মারা যায় কখন? যখন আউটব্রেক হইলে না মারা যাবে। ইভেন তারা এক্সাম্পল দিছে যে গুলিতে না মারা গেছে যে পরিমাণ, তার থেকে বেশি মানুষ মারা গেছে হচ্ছে কিভাবে? এই প্লেগের কারণে, রোগের কারণে। ঠিক না? এই যে শেষে বলা আছে না, বলা আছে কিনা? আপনি ব্যাপক আকারে শোনাবেন। হ্যাঁ, তো আপনি শুরু থেকে যখন এই যে পড়ে আসবেন, দেখেন একটা কোশ্চেন কিন্তু হুট করে আনসার দিয়ে দেয় না কখনো। আপনি যেই আনসারেই যান না কেন, দেখবেন যে এরকম নাই যে হুট করে ধরেন অন্য কথা বলতেছে আর একটা সেন্টেন্স ঢুকাই দিছে আপনার আনসার, এরকম কখনো হবে না। দেখবেন ওই রিলেটেড কথা আগাচ্ছে, মানে আপনার যেটা আনসার করবে ওই রিলেটেডই কথা বলতেছে তারা ওই প্যারাগ্রাফটা বলে বলে দেন এক্স্যাক্টলি ওইটা আপনাকে বুঝাবে। তা আপনি যখন একটু চালাক হবেন, আপনি যখন ধরা শিখে যাবেন, আপনি পড়ার সময় শুরুতে যখন শুরু করবেন না, তখনই বুঝবেন যে তা সে আসলে কোন দিক নিয়ে কথা বলতেছে, কি নিয়ে কথা বলতে চাচ্ছে। তো ওইটা দেখতে দেখতেই দেখবেন যে এক্সাক্ট ইনফরমেশন দিয়ে দিবে। প্রত্যেকটা এরকম হয়। বুঝতে পারছেন? তো আব্দুল্লাহ, মিজান ভাই, জামাল ভাই, আপনাদের ধন্যবাদ। আপনারা মোটামুটি তারপরেও ভালো পারছেন, যদিও সবগুলা ধরতে পারেন নাই। আমরা এই যে প্র্যাকটিস টেস্ট ক্লাস করানোর উদ্দেশ্যই হচ্ছে আপনি এখানে খুব চমৎকার ভাবে প্যারাফ্রেজিংটা বুঝবেন এবং কিভাবে ওই যে সাজায়। কারণ ক্যামব্রিজে গেলে দেখা যায় কি যে 70-80% হচ্ছে আপনি মানে অনেক সহজ, হয়তো আপনি এখন প্র্যাকটিস করতেছেন বুঝতেছেন না যে ওটা সহজ। এটা প্র্যাকটিস করার পরে যায় ওটা আপনার কাছে সহজ মনে হবে, বুঝতে পারবেন যে ওদের প্যারাফ্রেজিংটা আসলে কিছুই ছিল না। এক হিসেবে ডিরেক্টই বলে দেয়। খুব কম প্যাসেজের আছে যেটা একটু কঠিন প্যারাফ্রেজ, কিন্তু এখানে খুব কম প্যাসেজ আছে প্র্যাকটিস টেস্ট ক্লাসে যে আপনি সহজে ধরতে পারবেন। এমন হয় যে আপনার মনের ভাষা বুঝতে হবে। So, কি বুঝায় একটাই প্রশ্ন, সেটা হচ্ছে একটাই প্রশ্ন যেটা আপনাকে বুঝতে হবে যে ওরা কি বুঝাচ্ছে এখানে। বুঝতে পারছেন? শাব্দিক অর্থে এই যে সেন্টেন্স গুলো বলতেছে না, শাব্দিক অর্থ দিয়ে আনসার হয় না, মিলানো যায় না। এটা দিয়ে এই যে এখানে তো ওইটাই বুঝাইতেছে, তাই না? আউটব্রেক কিভাবে বুঝাবে? যখন এই যে এই কথাটা বলছে যে কই গেল এই কথাটা, এই যে দেখেন, নোট দ্যাট মোর সোলজার ডাইড অফ দ্য ডিজিজ আফটার দ্য ক্যাপচার অফ রিগা দেন ফ্রম এনিমি ফায়ার ডিউরিং দ্য সিজ অফ দ্যাট সিটি। সো মোর সোলজার তারা মারা গেছে ওই যে ওই ডিজিজের কারণে। কোন ডিজিজ? এখানে একটা ডিজিজ নিয়ে পুরো প্যাসেজ কথা বলতেছে, সেটা হচ্ছে প্লেগ। প্লেগের কারণেই হচ্ছে বেশি মানুষ মারা গেছে, ইভেন এনিমি, শত্রুর গুলির থেকেও। তো শত্রুর গুলির থেকে যদি মারা যায় রোগে, তার মানে রোগটা কি পরিমাণ ছড়াইছে ওইখানে পৌঁছে স্প্রেড হয়েছে, ঠিক না? আর পুরা প্যাসেজটাই কিন্তু কোথায় ডিপ্লয়েড হয়েছে, আর্মি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করা তো ক্যাম্পেইন উল্লেখ করেও দিতে পারে, নাও করে দিতে পারে। এই যে বিভিন্ন সিটির কথা, দেশের কথা বলতেছে যে সব জায়গায় যুদ্ধ করছে, এটাই তো ক্যাম্পেইন, তাই না? তো আপনি যখন এরপরে প্রিপারেশন নিবেন, আর একটা কথা বলি, যাদের হাতে সময় আছে, দেখেন আপনারা আর একটা ভুল করেন হচ্ছে প্যাসেজ যখন পড়া শুরু করেন একদম 1 থেকে 40 পর্যন্ত পড়া শুরু করে দেন, ঠিক না? যে একদম পুরা প্যাসেজ আমি সলভ করব। এখন আপনি কি জানেন যে পরীক্ষায় আপনি এখন যদি একটু খেয়াল রাখেন যে কি ধরনের কোশ্চেন আসতেছে, আপনি দেখবেন যে ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, এই তিনটা থেকে তিনটাই এখন দিয়ে দিচ্ছে দুইবার করে, বা লিস্ট আপনার যত সহজ হোক বা কঠিন হোক দুইটা দিবে দুইবার করে মাস্ট। এই তিনটার মধ্যে এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে গ্যাপ ফিল, এই তিনটার মধ্যে দুইটা মাস্ট ডাবল দিবে, আর একটু কঠিন দিলে তিনটাই দিবে। তো যদি দুইটাও দেয় তাও এখানে 5 5 25 মার্কস থাকবে, এখানে 25টা কোশ্চেন অন এভারেজ 22 থেকে 25 থাকবেই। আর আপনার প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, তারপর সেন্টেন্স কমপ্লিশন, এগুলা থেকে আপনার পরীক্ষায় আসবে। তো
মোটামুটি 6 থেকে 7টা সেকশন যদি আপনি পড়েন, আপনার প্রিপারেশন রিডিং এর জন্য শেষ। এখন আপনি কিভাবে প্রিপারেশন নেবেন? আপনি যখন প্যারাগ্রাফ ম্যাচিং বা লিস্ট অফ মিনিংস ধরেন, আপনাকে শুধু এইটাই পড়তে হবে 2 দিন। যে ভালো মোটামুটি একটা লেভেলে আছেন তার 2 দিনই এনাফ। আপনার পুরা সেকশন 1 to 40 পর্যন্ত পড়ার কোনো দরকার নেই। আপনি ওই একটা সেকশন 5 দিন দেন সময়, 5 দিনের মধ্যে আপনি ডেভেলপ হয়ে যাবেন। আর আপনি যখন 1 to 40 পর্যন্ত পড়েন, আপনি কোনোটাই এক্সপার্ট হন না, আপনি শুধু লাফাইতে লাফাইতে এক একটা যান, একটু বুঝেন, আবার ওইটা পড়তে আসতে আপনার 10 দিন সময় লাগে, তো ততদিনে ওইটা আবার ভুলে যান। মানে এক্সপার্ট হওয়ার আগে আপনি চেঞ্জ করে ফেলতেছেন। কিন্তু এই জিনিসগুলো যখন একবার মাথায় ঢুকে যাবে, এরপর আপনি 20 দিন পরে এসে পড়লেও সেম আপনি আনসার ধরতে পারবেন। বুঝতে পারছেন? তো এই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনি যেটা ধরছেন ওইটা আপনি 2 দিন 3 দিন সর্বোচ্চ 5 দিন দেন। আপনার 6টা সেকশন করলে আপনি রিডিং এর জন্য 7 উঠাইতে এনাফ। 6টা সেকশন করলেই, কারণ 6টার মধ্যে 30 হাফ কোশ্চেন্স থাকে। তা আপনি 6টায় যদি এক একটায় 5 দিন করেও সময় দেন, 5 6 30 দিন, 30 দিনে আপনার রিডিং এ একদম আপনি এক্সপার্ট হয়ে যাবেন, যদি আপনি ওইভাবে প্রিপারেশন নেন। এখন আপনি শুধু ক্লাস করলেন, আপনি একটু পড়লেন, ঠিক মতো সময় দিলেন না। দেখেন, কারো এখানে যারা ভালো স্কোর উঠায় আইএলটিএস এ, একজন কেউ পাবেন না যে সে খুব অল্প পড়ে পেয়ে গেছে। যে অল্প দিনে অল্প পড়ে পায়, তার ইংলিশ ব্যাকগ্রাউন্ডটা ভালো আগে থেকেই, সে আগে থেকেই ইংলিশে ভালো, সে আগে থেকেই প্যারাফ্রেজিং ভালো, তো তার সাথে তো আপনি কম্পেয়ার করলে পারবেন না। বাট ইন জেনারেল যারা আছে তাদের সবারই পরিশ্রম করতে হয়, এবং অনেক বেশি। আপনি পরিশ্রম করবেন না, আপনি শুধু বুঝে চলে গেলেন ভাষা ভাষা প্রিপারেশন নিয়ে, আপনার তো স্কোর ওরকম ভাষা ভাষাই আসবে। পরিশ্রম যেমন হবে, আপনার স্কোরটা ওরকমই আসবে। বুঝতে পারছেন? তো আমরা মানে বাকি আমাদের রিডিং এর প্যারাফ্রেজিং এর কোনো ম্যাটেরিয়ালস প্রোভাইড করবেন কি? না, কোনো ম্যাটেরিয়ালস নাই ভাই। ম্যাটেরিয়ালস এইগুলাই। এই যে ম্যাটেরিয়ালস বলতে কি, দেখেন, আরো আপনাকে যে এই ম্যাটেরিয়ালস দিবে সেই ম্যাটেরিয়ালস